আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। যে সাবধান, মানে মিছিল চলছে, চলবে, কিন্তু সাবধান। এই কথাটা কেন বললাম না, এই কথাটা এই জন্য বললাম যে আপনারা প্রতিবারই দেখতেছেন যেখানেই মিছিল, কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট, মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট, আগে অ্যারেস্ট, পরে অ্যারেস্ট, একটা কাজ কারবার। কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে, যারা আসলে ছোটখাটো মিছিল করছেন, ঝটিকায় মিছিল করছেন, 5 জন হোক ভাই, সে যদি একজনও মিছিল করে, সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং সেলুট জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ছোট করবো না, আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান, মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন, প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারা এই মিছিলগুলো করতেছেন। এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিও তো অনেকে আমারে বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন, এই বিদেশে বৈশাখ কি করতেছেন, এই দেশে আসেন মিয়া, দেশে এসে এই করেন সেই করেন। বাইরে একসময় যখন দেশে ছিলাম, 90, 96, এগুলো তো আমরাও করছি। এখনো তো বিদেশে আছি পারিবারিক কারণে, কারণ কোটিপতির ছেলে না, পারিবারিক কারণে বিদেশে আছি, কাজ কাম করে খাই। এর ভিতরে সময় নিয়ে হয়তো আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, অনেক সময় তো একটু রাগান্বিত দুই একটা কথা বলি, সেটা আসলে মনে না নিয়ে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই, আমার পরিবার। তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন, তোরা আমাদের মতো করস না কেন, মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম, আমরা গুলি বন্দুক এগুলোর ভয় পাই নাই ভাই। 5 জন এলে 5 জন রাস্তায় মিছিল করে ইট পাটকেল মাইরা দকারা ভাইগা গেছি, পুলিশের কত মায়ের পাশা ফাড়াইয়া ফেলছে, তা তো নাই। সেম এখন, হ্যাঁ এখন এমন হইতে পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না, তখন আমরা প্রায় 12, 13, 14 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলে, যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গেছিলাম এক একজন, যে কেমনে মিছিল করতে হইব, কেমনে একটা ট্রাকের ভিতরে আগুন জ্বালাই দিতে হইব, কেমনে আপনার পেট্রোল বোতলে ভৈরা মাইরা দিতে হইব, এগুলো তখন প্র্যাকটিস হয়ে গেছিল। আপনাদের সেই প্র্যাকটিসটা নাই, 16 বছরে এই প্র্যাকটিস করতে হয় না, জানেনও না, যার কারণে হয়তো। কিন্তু এরপরও আপনারা যেটা করতেছেন রে ভাই, এটা ভাই আমাদের সব কিছুরে ছাড়াইয়া যাচ্ছে। আপনাদের এখনকার যে এফোর্ট বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাইতেছেন, এইটা এখনকার জন্য অনেক। তো আমি কেন বললাম সাবধান, দেখেন এই নভেম্বর মাস, পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে। এবং আপনারা ভাইবেন না যে ওই যে 13 তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে বল না। আমি ওই দিন লকডাউন দে না দে, কিসের লকডাউন, আমি যদি ওই দিন ওই বেটারা রায় দিবে বা ডেট দিবে এই জন্য হরতাল ডাকি, তার মানে যে আমি ওই কোর্ট মাইনে দিচ্ছি। আমি ওই কোর্টই মানি না, তো আমি এইসব লকডাউনও কেন দেবো আর হরতালও কেন দেবো, আমার কোনো দরকার নেই। আমি কোর্টই মানি না ভাই। আমি ধরেন আমি বিয়েই মানি না, আমি বিয়েই মানি না, তো আমি আরেকজনের বউ মানবো, এটা কত হইলো? তো কথাটা সেম, যে আমি কোর্টই মানি না, আবার এই কোর্টের রায়ে আমার কি ছেড়া গেল, সুতরাং ওইটা মানি না, এই জন্য না। কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল হবে, এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে বাহ্যিক আনুষঙ্গিক দেখে বা ইয়ে করে, তাতে মনে হচ্ছে যে 16ই ডিসেম্বর এই বিজয় দিবস, 16ই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আপনার দেখতে পাবো, সেই 1971-এর 16ই ডিসেম্বর। হয়তো এমনও আছে সেদিনও আত্মসমর্পণ দেখতে পাবো, কারো লুঙ্গি, কারো গেঞ্জি, কারো শার্ট খোলা আত্মসমর্পণ 16ই ডিসেম্বরের আগে। আমি 16ই ডিসেম্বর বলছি, 16ই ডিসেম্বরের আগেই। 16ই ডিসেম্বর সম্ভবত পার হবে না, তার আগে। আর নির্বাচন তো আমাদের ছাড়া হবে না। তো যাক, যেই কথায় আসছিলাম যে কেন সাবধান থাকতে হবে, দেখেন যতটুকু এটা অনেকে যারা অমিপিয়াল ভাইয়ের কথা শুনছেন সকালে, ওনার কথাতে অনেকে বুঝছেন, বা যারা শুনেন নাই তাদেরকে আমি একটু বলি যে উনিও বলেছেন কথাটা, আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন। সেটা হচ্ছে মোবাইল ফোন। আমাদের সবাই কাছে স্মার্টফোন আছে, ধরেন আমাদের এই স্মার্টফোন গুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে। এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্র্যাক করা যায়, কারণ আপনার ফেসবুক অমুক তমুক সবকিছুতে লোকেশন থাকে। আপনি সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে, সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে। এইটা বাদ দেন, এই স্মার্টফোনের সিমের কারণে আপনি কোন এলাকায় আছেন, কোন টাওয়ারে আছেন, যে জায়গায় মিছিল করছেন ওই সময়
প্রথমে মারে ওরা 1 কিলোমিটার ভিতর কত রকম ফোন আছিল, কোন কোন কোম্পানির ফোন ছিল, ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল, কার কার, এইটা ট্রেস করেই আস্তে 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 টাক 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 ধরে ফেলতে পারে। কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে, কোন দিকে কোন দিকে গেছে, যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই। এটার কোনো উপায় নেই। কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না, আপনি সিম কার্ডও নেওয়ার প্রয়োজন নাই যদি পারেন। আর যদি নিতে হয় তাহলে সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল রাখেন, আরেক পকেটে সিম কার্ড রাখেন, যেটা আপনার ওই যে বাটন ফোন, সবচেয়ে মজার বিষয়। আর আপনার ভিডিও করা লাগবে ভাই, একদম সব অফ করে দেন, নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা আছে সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো। মোবাইল দিয়ে, মোবাইলই চালু নেই, কিচ্ছু চালু নেই, খালি আপনার ক্যামেরাটা চালু হচ্ছে, ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন, ছবিটা তোলেন বা ইয়ে করেন। এগুলো পরে নিরাপদ জায়গায় যায় সব রেডি করে সব এক করে এরপরে পাবলিকরে দিয়ে দেন, পাবলিক দিয়ে দেন। আপনার নিজের ফেসবুকও দেওয়ার দরকার নেই, আপনি আমাদের কাছে পাঠান, আমরা পোস্ট করে দিব উইদিন এ সেকেন্ড, দেরি করব না। আমরা এইসব ভিডিও বানানোর কাজ বা অমুকের আইনে ইন্টারভিউ নেওয়ার কাজের চেয়ে আপনারা ওই যে একটা মিছিল করেন না, যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে কোরআন হাদিসের সমান হয়ে যায়, সেটা দিব আগে, ইয়ে করবো না। সেফটির জন্য আপনারা এই মোবাইল, টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন। মোবাইল যখন মিছিলে যাবেন বা ইয়েতে যাবেন, মোবাইলের সিম কার্ড খুলে নেবেন, নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না, টোটাল অফ। অফ না শুধু অফ হইলেও পাওয়া যায়, আপনি সিমটাই খুলে ফেলেন। আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন, ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, মানে নো ইন্টারনেট কানেকশন। ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট, মানে এরোপ্লেন মুডে দেন, এরোপ্লেন মুড, এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে, তখন আর কিচ্ছু থাকে না। ওই অবস্থা আপনার ভিডিওটা করেন, করে সরে যান। এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা। পুলিশ আপনার ধরবে, কিছু না কিছু ধরবে, একদম সব পুলিশ খারাপ তা বলবো না, কিছু না কিছু পুলিশ ধরবে, কারো কারো পয়সার জন্য ধরবে, আবার কেউ কেউ ধরবে কেন জানেন, যে দেখাইতে হয়তো যে একটা মিছিল হয়েছে, দুই একজন ধরতে হয়। একদম এরকম না যে পুলিশ কেন আমাদেরও ধরে না, আপনাদের সাইড দিচ্ছে, অনেক জায়গায় সাইড দিচ্ছে, আপনি আমি বুঝতেছি না, আপনারা চলে যান। কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ওই যে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈশা যখন যে নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক করে যখন ক্লোজ করে আইনা ইয়ে করে, তখনই পাওয়া যায় যে কে কোথায় আছেন, কোন বাসায় কয়জন আছেন, কয়জন, একজনের নাম্বার একটা নেটওয়ার্ক ট্রেস করে কয়জন আছেন কোন বাসায়, যখন দেখা যায় 4-5 জন একই জায়গায় আছে, একই ইয়েতে একই জায়গায় আস্তে আস্তে ছোট করা যায়, তখনই ধরাটা খায়। আপনার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন, যে ফাইন্ড মাই মোবাইল একটা অপশন আছে না, ওইটা দিয়ে দেখেন, আপনার 4-5টা মোবাইল রেখে দেখেন, যখন দেখায় কোনটা কোনটা চলে, কোথায় কোথায় আছে, এটা যেন আপনারা ভালো করে জানেন। যেমন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশনের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় 1000 মেসেজ পাঠাইতে হইতো। এটা তো মোবাইল কোম্পানিগুলো থেকে বলা হইতো তোমাদের এই টাওয়ারে কতজন আছে, এটা বলো, টাওয়ার তো জানি না ভাই, অমুক এরিয়ায় এই জায়গায়, তখন ওরা বলতো যে এখানে 6টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে, 50টা এয়ারটেলের আছে, 50টা গ্রামীণের আছে, 50টা সিটি সেলের আছে, এইভাবে দবাই সবাইরে পাঠাও, সবাইরে পাঠাইতে ওরা, তখন একটাই মেসেজ, সবার কাছে একই রকম মেসেজ যায়। এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে ফেলা যায়। এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন। আর আপনাদের যত মিছিল মিটিং যাই করবেন, কারণ একজন নিয়েও যদি করেন, আপনার আমার কাছে পাঠান, আমি ওয়াদা করতেছি আমি সোজা দিব, সোজা সজি দিব, আমি আপনাদের দিয়ে দিব, আপনাদের এই মিছিল মিটিং এর ছবি আমি দিয়ে দিব, প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করবো ওগুলোর জন্য, যে কেউ নাই আপনার মিছিল করে গেছেন 10 মিনিট পরে ওই ভিডিও ফুটেজ গুলো দিয়ে আবার লাইভ করবো, একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল হয়েছে, আমাদের পৌঁছে দিব জায়গা জায়গা মতন, সব জায়গায় পৌঁছাবো, কোনো টেনশন নেই। সুতরাং একটু সাবধানে থাকেন সবাই। মিছিল এই নভেম্বর গরম হবে, অনেক গরম হবে, এবং সেগুলোতে সাথে থাকেন। জয় বাংলা। আমি তো গত কয়েক মাস ধরে আপনাদেরকে বলি যে এক অদৃশ্য শক্তি হয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আছে, খেলছে বা নিষিদ্ধ হলেও ক্রিয়াশীল, এবং সেটা অনেকটাই যত না আওয়ামী লীগের নিজের ক্রেডিটের কারণে, তার চেয়ে অনেকটাই বেশি হলো এই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে, এবং আওয়ামী লীগ বিরোধী যেই অংশটা দেশে রয়ে গেছে তাদের কারণে। এবং সেই অংশের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে, ফেসিবাদের বিরোধিতা করতে গিয়ে, স্বৈরাচারী আচরণের বিরোধিতা করতে গিয়ে নিজেরাও অনেকটা ফেসিবাদী চরিত্র বা স্বৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশও ঘটিয়েছেন। এটাও অনেকেই অনেকভাবে দেখছে।
বিএনপি, জামাত ইসলামী, এই দলগুলো এবং আরো ছোট ছোট দলগুলো, ইভেন ধরেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের ভোটের হিসাব যদি বলেন, দলের হিসাব বলেন, তিনি অনেক বড় নেতা, কিন্তু সেই পরিমাণে তো ছোট দল। বা গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, এই টাইপের মানুষজন কিন্তু খুবই বাজে অবস্থায় ছিলেন। তারা খেতে খাবারের রাত কাটিয়েছেন, জেলে রাত কাটিয়েছেন, সাংঘাতিক রকম, মানে 15 বছর নিঃসন্দেহে খুব বাজে অবস্থায় দিন গেছে তাদের। কিন্তু 15 মাসে আওয়ামী লীগের সিল থাকা, গন্ধ থাকা, আওয়ামী লীগের কর্মী সদস্য নেতা তো না, জাস্ট আওয়ামী লীগের সিল থাকার কারণেও আওয়ামী লীগেরও যেন একই পরিণতি, তাদের খেতে খামারে, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু যাওয়ার পরে তাদের ঘুম হারাম অবস্থা। ওই সেই আওয়ামী লীগ যেটা করেছিল বিরোধীদের সাথে, ফেসিবাদী আচরণ বলেন, স্বৈরাচার বলেন, সেটাকেই তো বলছেন বিরোধী দলের মত দমন করে রাখুন। আওয়ামী লীগের সঙ্গে সেটাই করা হচ্ছে, আইনের মধ্যে কোনো কিছু, আইনের ফ্রেমে না রেখে। ফলে দেশের ভেতরে থেকে তাকে যখন একটা শক্তিতে পরিণত করা হচ্ছে, আমি বলতাম যে অশরীরী শক্তি, দেশের বাইরে আওয়ামী লীগ চুপ করে নাই, এটা বোঝা যাচ্ছে। আওয়ামী লীগের ইন্টারন্যাশনাল লবি সে তো চেষ্টা করবে, যত কিছুই বলেন একেবারে আঙুলের ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তার তৈরি হয়নি। একটাই তো প্রমাণ যথেষ্ট, ইন্ডিয়া যখন শেখ হাসিনাকে নিয়েছে বা আওয়ামী লীগের এই যে শত শত হাজার নেতা কর্মীকে আশ্রয় দিয়েছে, কারোই তো বৈধ ইন্ডিয়ান নাগরিক না, সেগুলো থেকে তো বোঝা যায় যে এটা তার একটা বেজ আছে। তারপরে ইন্টারন্যাশনাল অন্যান্য যোগাযোগ, সে লবিস্ট ফার্ম নিয়োগ করছে বা করবে, এইটাই তো স্বাভাবিক। তারপর গত মাসেই 6 আন্তর্জাতিক সংস্থা যখন স্টেটমেন্ট, ওপেন স্টেটমেন্ট দিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক, তার থেকে অনেক কিছু প্রমাণ হয়েছে। এবার আওয়ামী লীগ জাতিসংঘ দিয়ে, আমরা বলছি যে রূপক অর্থে একটা তুফান তোলার সে চেষ্টা করছে কিনা, জাতিসংঘের মাধ্যমে সে একটি প্রেশার তৈরির, অন্তত অন্তত প্রেশার যেটা বলা হয়, সে প্রেশারটা তো আসবে। আমরা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়া দেখছেন সরগরম হয়ে গেছে, এবং মেইনস্ট্রিম মিডিয়ার মধ্যে বিডি নিউজের মতন পত্রিকা যখন এটা তুলে ধরেছে, তখন তো বাকি থাকে না যে মেইনস্ট্রিম মিডিয়াও এটা নিয়ে অন্তত ক্রিয়া প্রতিক্রিয়া তো তাদের মধ্যে আছে। জাতিসংঘে চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের। এখন কেউ কেউ হয়তো বলবেন যে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ কিনা, কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো তো এটাই করে। পলিটিক্যাল পার্টিগুলো তো সবসময়ই বিদেশিদের কাছে গিয়ে বিচার দেয়। আচ্ছা, এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই তথ্যগুলো ধরে আমরা ইতিমধ্যে আমরা খোঁজ খবর নিয়েছিলাম, আমরা আলোচনা করতাম, ভিন্ন একটা আঙ্গিকে আলোচনা করব। তবে এই খবরটা আরো যা বলা হচ্ছে, এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। মানে সোজা বাংলায়, যে এখন বাংলাদেশে যেভাবে নির্বাচনটা অ্যারেঞ্জ হচ্ছে, সেটা ইউএনডিপির যে পলিসি আছে, ইউএনডিপির যে নিয়ম কানুন আছে, সেইটা মানে না, এটা না মানার মতন করে। সেখানে আরো বলা হচ্ছে, বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে 24শে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। ইলেকশন কমিশনের নিবন্ধন বাতিল করে দিয়েছে। শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। সেখানে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচনী সহযোগিতা স্থগিতের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ, খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, দেখেন আমি এটা নিয়ে কাজ করছিলাম, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনের সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি। তারা ওপেনলি বলছে যে তারা সংলাপে বসতে চায়। আমার মনে হয় প্রথমবার এই দেশের বাইরে ম্যাক্সিমাম তাদের নীতি নির্ধারক থাকার পরে তারা এই সংলাপের বিষয়ে জানিয়েছে। বাংলাদেশ ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা এবং জাতিসংঘ সনদের নিরপেক্ষতা, রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং মৌলিক অধিকারের মূলনীতি লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ শীর্ষক চিঠিতে বলা হয়, বাংলাদেশে ইউএনডিপির নির্বাচনী সহযোগিতা, ব্যালট প্রজেক্ট এবং আসন্ন নির্বাচনের বিষয়ে সংস্থার প্রাতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। যে নির্বাচন
অন্তর্ভুক্তিমূলক নয়, বিশ্বাসযোগ্য নয়। এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ দাবি নিয়ে জাতিসংঘে উদ্বেগ জানানো আওয়ামী লীগের বিরুদ্ধে 3টি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা 1.5 দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধেও একই ধরনের, আওয়ামী লীগ যে অভিযোগটা এখন তুলছে সে একই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর 2011 সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাই বাতিল করে দেয়, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই বাতিল করে দেয় আওয়ামী লীগ। সে অনুযায়ী 2014, 18 এবং 24 সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়। এর মধ্যে দশম ও দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্দলীয় সরকারের দাবি পূরণ না হয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস নির্বাচন, আমরা বলি অটোপাস নির্বাচন হয়ে গেছিল। এবং সেই সব আগের আওয়ামী লীগের সময়ের যেসব ঘটনা সেগুলো এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে। অবাধ ও নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারায় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত 3 জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয়। একটি ওই যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ে জনগণের ভোট ছাড়া এই নির্বাচনগুলো আয়োজনের অভিযোগে গত জুন মাসে একটি মামলাও করেছে বিএনপি। সে সময়ের এই বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে মামলা হয়েছে এবং দীর্ঘ ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে বিডি নিউজ 24। গত জুনে ঢাকায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকেপ আয়োজিত ডিকেপ টক অনুষ্ঠানে গোয়েন লুইসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। উত্তরে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশই যেন ভোট দিতে পারে। নারী, 18 বছর বয়সী, নৃতাত্ত্বিক, সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়। অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা এটাই বুঝাই, তবে প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে। এখন যে সিচুয়েশন বাংলাদেশে এখন আছে সেই সিচুয়েশনে বাংলাদেশে আওয়ামী লীগ সমর্থকরা ভোট দিবে কিনা, এবং আওয়ামী লীগ সমর্থকদের অনেককেই বলা হচ্ছে তারা নির্বাচন যদি তাদের দল না থাকে তাহলে তারা বয়কটের দিকে যাবে। এবং আওয়ামী লীগ সমর্থক শব্দটা কিন্তু সমর্থক, আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগ নেতা না, আওয়ামী লীগ সমর্থকরাই অনেকে অনাগ্রহ বোধ করেন। আমার দিক থেকে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন সবসময় তুলে ধরেছি। আমি বলেছি যে আমি আওয়ামী লীগ সময় আমি নির্বাচনে ভোট দেইনি, ওই যে 14, 18 এইসব নির্বাচনে আমি ভোট দেইনি, কারণ আমি আগ্রহ বোধ করিনি। 24-এ আগ্রহ বোধ করিনি। এবারও আগ্রহ বোধ করার মতন কোনো সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না। ফলে নির্বাচনটা আমাদের সেই যে তকদিরে যা রয়ে গেছে গত 15-16 বছর ধরে, এখনো তকদিরে সেই রকমই রয়ে গেছে কিনা। ফলে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, যেটা বলা হয় যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক, জাতীয় পার্টি যেটা বলে, সেখানে জনগণ যদি আওয়ামী লীগকে অস্বীকার করে, জনগণ যদি আওয়ামী লীগকে ভোট না দেয়, সেই নির্বাচনই প্রমাণ হয়ে যাক যে বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশে একটা আসন আওয়ামী লীগকে না দেয়, তাহলে তখন বলা যাবে, আরো জোর দিয়ে বলা যাবে যে আওয়ামী লীগকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে। কিন্তু সেই রাস্তাটি খোলা না থাকায় এই নির্বাচনটাও যদি এরকমই হয়, আগামী 10 বছর পরে দেখবেন এইটাই আওয়ামী লীগের যেরকম 14, 18 এবং 24 উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে, এই 26-এর নির্বাচনও তখন একটা উদাহরণ হিসেবে দাঁড়াবে, যেটা কোনো ভালো নির্বাচন নয়। ভালো থাকবেন।